সবাইকে স্বাগত জানাচ্ছি এটেন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি। আজকে খুবই অবধারিতভাবে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আমাদের সাবজেক্টটা হচ্ছে আয়লানের জন্য ভালোবাসা। একটা শিশু, সে সাগর তীরে উপর হয়ে মরে পড়ে আছে। এই একটা ছবি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। যে আন্তর্জাতিক সমস্যাগুলো নিয়ে আমরা দীর্ঘদিন শুধু আলোচনাই করে যাচ্ছিলাম, কিন্তু আমাদের ভেতর কোনো উদ্বেগ, উত্তেজনা কিংবা বলা যায় পুরো ক্রাইসিসটা এত বেশি পপুলার হয়নি। এই একটি ছবি আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখাচ্ছে, সবাইকে নতুন করে চিন্তা করতে শেখাচ্ছে এবং সবাইকে নতুন করে অনুসন্ধানী হতে অনুপ্রেরণা যোগাচ্ছে। এবং আমরাও ইয়াং নাইট সেই অনুপ্রেরণা, সেই অনুসন্ধিৎসা থেকেই করছি আয়লানের জন্য ভালোবাসা। এবং আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য খুবই চমৎকার একজন ছেলে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, মোহাম্মদ আল আমিন আবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী। আবির, আপনাকে স্বাগত আমাদের ইয়াং নাইটে। আমাদের সঙ্গে স্কাইপিতে যুক্ত হচ্ছেন বিপাশা মতিন, তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন শিক্ষক। বিপাশা, আপনাকে স্বাগত আমাদের ইয়াং নাইটে। আপনাকেও। আচ্ছা, আপনি আমাদের শুনতে পাচ্ছেন ঠিকভাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমরা শুরুতে একটু আবিরের কাছ থেকে জ্ঞান নিয়ে নেই। আবির, আমরা খুব সাধারণ মানুষ, আমরা নিজেদের যন্ত্রণা নিয়ে, নিজেদের ক্রাইসিস নিয়ে, নিজেদের সংকট নিয়ে সারাদিন এত বেশি ব্যস্ত থাকি যে আমাদের অন্য দেশ তো দূরের কথা, পাশের বাড়ির খবরটা নেওয়ারও সময় হয় না। কিন্তু হঠাৎ করে যখন ফেসবুকে এরকম একটা ছবি দেখি, যে ছবিটা সারা বিশ্বে ইতিমধ্যে আলোড়ন ফেলেছে আয়লানের, তখন হঠাৎ করে আমাদের ভেতর কি বলবো, একটা সিজনাল মানবতাবোধ জেগে ওঠে। এবং তখন আমরা ভাবার চেষ্টা করি আসলে আন্তর্জাতিকভাবে বিশ্ব কতটা শান্তির পথে রয়েছে, কি কি ক্রাইসিস রয়েছে। তা আমরা তো সেই সব বিষয়ে খুব বেশি পড়াশোনা করি না, নিজের দেশের অবস্থায় খুব যে ভালো জানি তা না। আপনার কাছে আমি শুনতে চাই, একদম সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে প্রশ্নটা করছি, আইল্যান্ডকে, কি তার পরিচয়, কেন সে সমুদ্র তটে ওইভাবে পড়ে আছে? আইল্যান্ডকে আমরা দেখতে পারি অনেক আইল্যান্ডের প্রতিনিধি হিসেবে। কারণ একজন আইল্যান্ড মারা যায়নি, এরকম হাজার হাজার আইল্যান্ড মারা গিয়েছে এবং প্রতিনিয়তই যাচ্ছে। এমনকি ইরাক যুদ্ধের সময় দেখা গিয়েছে যে বাচ্চাদের হয়তো এমনভাবে বোমা ফেলা হয়েছে, বাচ্চারা খেলনা মনে করে সে বোমা দিয়ে খেলেছে। ওটা নিয়েও বিশ্ববিবেক তেমন একটা বিশ্ববিবেককে নাড়া দিতে পারেনি বিষয়গুলি। তো এটা আশ্চর্যজনকভাবে সবাইকে নাড়া দিয়েছে একসাথে। তো কেন দিয়েছে সেটার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আসলে আইল্যান্ডের যে ঘটনাটা, সেটার আসলে প্রকৃত কারণটা কি সেটা জানা জরুরি। তো আমরা যদি প্রথমে এটা আইল্যান্ডের বাসস্থান যেটা সিরিয়ার কনটেক্সটে যাই, প্রথমে দেখব তারা একটা সিরিয়াতে 4 বছর ধরে একটা গৃহযুদ্ধ চলছে। তো 4 বছর ধরে গৃহযুদ্ধে আমি এখানে একটু আটকাই, সিরিয়াতে গৃহযুদ্ধটা কি নিয়ে চলছে? সিরিয়াতে গৃহযুদ্ধ যে আরব স্প্রিং এর সময় বা আরব বসন্তের সময় যেটা শুরু হয়েছিল সেটা এখনো চলছে, যেটা পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়ে বলা হয়। তো সেখানে যে বাশার আল আসাদের যে রেজিম, যে শাসনকাল, তার সাথে যে বিদ্রোহীরা তাদের সাথে মানে একটা যুদ্ধের মতো চলছে, যুদ্ধ অবস্থা বিরাজ করছে। বিভিন্ন গ্রুপের সাথে সরকারের যুদ্ধ হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে। তো এই দীর্ঘ সময়ে প্রায় 1 লাখের বেশি মানুষ মারা গিয়েছে, 4 লাখের বেশি মানুষ শরণার্থী হয়েছে। তো এর মধ্যে অর্ধেকের মতো আবার শিশু। তো এদের মধ্যে একজন হচ্ছে আইলান, যে হচ্ছে আগে যার পরিবার থাকতো দামেস্কে। তো দামেস্ক থেকে তারা উত্তরাঞ্চলের দিকে সরে যায়, কিন্তু তারপরে সেখানে তাদের কুর্দিরা, এটা আমরা সবাই জানি, কুর্দিরা সব অঞ্চলেই প্রায় নিষ্পেষিত এবং নির্যাতিত, প্রায় সব ইরাক এবং অন্যান্য যেসব জায়গায় আছে। তো এরপরে তাদের সাথে আইসিসের সাথে কুর্দিদের যুদ্ধ বাধায় তারা হচ্ছে বাধ্য হয় ওই স্থানটা ত্যাগ করতে। তো এই কারণে তাদের একটা, আমরা ধরে নেই যে তাদের সোর্স কান্ট্রি ছিল সিরিয়া, সেখান থেকে তাদের লক্ষ্য ছিল আলটিমেটলি কানাডা যাবে, যেখানে তাদের এক আত্মীয়ের বাসা আছে। তা আয়লানের বাবা আবদুল্লাহ কুর্দির বোন থাকেন ওখানে। তো এই হিসেবে তারা ট্রানজিট কান্ট্রি হিসেবে তারা বেছে নেয় প্রথমে তুরস্ককে, সেখান থেকে তারা গ্রিসে যেতে চায়। তো এর জন্য তারা ভূমধ্য সাগরকে বেছে নেয়, কারণ আমরা দেখবো যদি আমরা ভৌগোলিক অবস্থান দেখি, কানাডা যেতে চাচ্ছিলেন কোনো ধরনের ভিসা ছাড়া শরণার্থী হিসেবে। হ্যাঁ, আমরা যদি ভৌগোলিক অবস্থানটা দেখি সিরিয়ার, সেটা দেখবো যে ইউরোপের কাছাকাছি, বলতে গেলে টার্কি, তারপরে ইটালি, গ্রিস, এসব দেশের কাছাকাছি। এবং এছাড়া তার সিরিয়ার বর্ডারিং কান্ট্রিগুলি রয়েছে, এর মধ্যে লেবানন রয়েছে, টার্কি রয়েছে, যেখানে বহু সিরিয়ান শরণার্থী রয়েছে। তো এখন সংকট যেটা সৃষ্টি হয়েছে, বহু সিরিয়া শরণার্থী ইউরোপে
তাদের আশ্রয় প্রার্থনা করছে, যেটা নিয়ে বেশ বিতর্ক চলছিল যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি, বিশেষ করে ইউকে, তাদের বেশ ইউকে যে প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরনের বেশ কিছু বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। যেমন উনি বলেছিলেন যে পঙ্গপালের মতো মানুষ আসছে, বা উনি এরকম অভিবাসন বা এরকম শরণার্থী প্রত্যাশা করছেন না, কিছুদিন আগেই বলেছিলেন, বা এই শরণার্থীদের উনি ইকোনমিক মাইগ্রেন্টও বলেছিলেন। তো এছাড়া তাদের ফরেন সেক্রেটারি যে ইউকের, উনি নেতিবাচক কথা বলেছিলেন এ ব্যাপারে। কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা, আইলানের ঘটনাটার পর দেখা গেল সবকিছু যেন পাল্টে গেল। কিন্তু পাল্টে যাওয়ার আসল প্রেক্ষাপটটা কি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে আমরা দেখব যে এই সিরিয়ার যে ক্রাইসিসটা, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু বলা যায় সবচেয়ে বড় একটা মানবিক সংকট, সবচেয়ে বড় মানবিক সংকটই বলা যায়, কারণ 4 লাখের বেশি মানুষ শরণার্থী হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো রিসেন্টলি দেখা গেল যে জার্মানি তাদের জন্য তাদের দ্বার উন্মোচন করে দিয়েছে, সেখানে তারা সিরিয়ার অভিভূত হয়ে, এটা তো আইলানের মৃত্যুর পর, অবশ্যই মৃত্যুর পরে, আগে নয়। তো এখানে তারা সিরিয়ার অভিভূত হয়ে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে বলছে যে মামা মের্কেল বলছে, তাদের মাদারের মতো মনে করছে। তো এরকম আশা করা যাচ্ছে, অস্ট্রিয়া অবদায় খুলে দিয়েছে। হ্যাঁ, যেখানে ইউকে কিছুদিন আগে বলেছিল এই ধরনের লোকদের পঙ্গপালের মতো আসছে, তো তাদেরকে তারা সেখানে 216 জন লোককে সিরিয়াকে আশ্রয় দিয়েছিল, এখন ডেভিড ক্যামেরন বলেছে যে কয়েক হাজারের মতো লোককে আশ্রয় দিবে। তো এরকম আশা করা যাচ্ছে আরও কিছু পরিবর্তন হবে। জার্মানি যেমন আশ্রয় দিয়েছে, জার্মানি বলছে যে 8 লাখের মতো লোক তাদের দেশে শরণার্থী, আশ্রয় প্রার্থী, অ্যাসাইলাম সিকার 8 লাখের মতো লোক। এবং অ্যাঞ্জেলা মার্কেল এটাও বলে দিয়েছে, যদি আমরা আশ্রয় না দিয়ে থাকি ইউরোপিয়ান ইউনিয়ন এই শরণার্থীদের, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের যে আইডিয়াটা, সেটাই তো ব্যর্থ, সেটাই তো ফেইলড হয়ে যাবে। কারণ ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা দেশই 1951 সালের যে জাতিসংঘের শরণার্থীদের জন্য যে কনভেনশন আছে, সেটা র্যাটিফাই করেছে। তার মানে এটা মেনে চলতে সবাই বাধ্য। এবং ইউরোপিয়ান ইউনিয়নের কনভেনশন অন হিউম্যান রাইটস আছে, সেটারও আওতায় পড়ে এই দেশগুলি। সুতরাং তারা স্বাভাবিকভাবে, আইনগতভাবেই হচ্ছে তারা শরণার্থীদের আশ্রয় দিতে বাধ্য। কারণ শরণার্থী এবং যে রিফিউজি, শরণার্থী এবং যে মাইগ্রেন্ট, মানে অভিবাসন প্রত্যাশী যারা, তাদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কিন্তু মিডিয়া বা পলিটিশিয়ানদের দ্বারা দেখা যায় তারা অনেক সময় দুইটা জিনিস একই অর্থে ইউজ করে। কখন করে? যখন তাদের যেটা দরকার। যেমন কোনো গভর্নমেন্ট, ইউকের গভর্নমেন্ট আগে মনে করেছে যে যদি তারা শরণার্থীদের আশ্রয় দেয়, তাদেরকে কিছু সুযোগ সুবিধা সার্ভিস দিতে হবে, তখন তারা এদেরকে হয়তো বলেছে যে ইলিগাল মাইগ্রেন্ট বা শরণার্থী। এখন আবার বলছে যে ইকোনমিক মাইগ্রেন্ট, তাদের সুবিধা অনুযায়ী। কিন্তু এই দুইটা টার্ম কিন্তু ডিফারেন্ট। কারণ মানে আমাকে কি একটু সহজ করে বলবেন যে রিফিউজি এবং ইমিগ্রেন্টের মধ্যে পার্থক্য কি? রিফিউজি, সেটাই বলতে যাচ্ছিলাম যে রিফিউজি সাধারণত হচ্ছে যে এই ধরনের মানুষ যারা সাফার করে, যারা হচ্ছে আশ্রয় প্রার্থনা করে, যারা বাধ্য হয়, যারা কিন্তু নিজের দেশ ছেড়ে। মাইগ্রেন্ট কিন্তু আপনি ইচ্ছা হচ্ছে যাচ্ছেন, আপনি বেটার লাইফের জন্য, আপনি বেটার লাইফ, বেটার অপরচুনিটির জন্য, এখানে আপনার গভর্নমেন্টও কিন্তু আপনাকে প্রোটেকশন দিবে। কিন্তু রিফিউজিদের হচ্ছে কোনো, মানে বলতে গেলে ম্যান উইদাউট কান্ট্রি, মানে তাদের কোনো ঘর বাড়ি কিছুই নেই, দেশও নেই, গভর্নমেন্টও প্রোটেকশন দিবে না। কিন্তু তাদের প্রোটেকশন একটাই, ওই যে 51 সালে ইউএনএ যে কনভেনশনের কথা বললাম রিফিউজিদের জন্য, সেটা তাদেরকে একটা স্পেসিফিক সুযোগ সুবিধা প্রোটেকশন দেয়, যেটা কিন্তু মাইগ্রেন্টদের জন্য নেই। আপনার কাছে আমি ফিরে আসবো, আমি আবারও আরেকটা বোকার মতো প্রশ্ন করব, সেটি হচ্ছে যে আইলান কেন মারা গেল? এত আন্তর্জাতিক অভিবাসন আইন রয়েছে, এত মানবাধিকার সংস্থা রয়েছে, ইউরোপ এরা হচ্ছে মানবাধিকারের সর্বোচ্চ দেশ, তারপর আইল্যান্ডকে কেন মারা যেতে হলো? বা এই যে আমরা কথায় কথায় বলছি ভাসমান মানবতা বা মানবতা সাগরে ভাসছে, এই জায়গার সংকটটা নিয়ে আপনার কাছে আমি আবার আসবো। এই জায়গাটাকে একটু আমাদেরকে এনলাইটেড করবেন। তার আগে আমি বিপাশার কাছে চলে যেতে চাই। বিপাশা, আইল্যান্ডের ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন? তার আগে আমি আবিরের কথার সাথে একটু সংযোজন করি। প্রথমত এখানে দুটি আঙ্গিক আছে যা ব্যাখ্যা করা প্রয়োজন। একটি হচ্ছে অভিবাসী, অবৈধ অভিবাসী, এবং আরেকটি হচ্ছে শরণার্থী। দুটো বিষয় আপনি যেটা জানতে চেয়েছেন, অ্যাকচুয়াল পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে একটি হচ্ছে রাজনৈতিক, আর একটি হচ্ছে অর্থনৈতিক। শরণার্থীরা রাজনৈতিক কারণে তাদের দেশ ছাড়ছে এবং অবৈধভাবে অন্য দেশে নিরাপদ একটি আশ্রয় চাচ্ছে, যেটা বলতে পারেন তাদের মৌলিক চাহিদার মধ্যে আছে। ঠিক তেমনি অর্থনৈতিক যারা, মানে অবৈধ অভিবাসী আমি যাদেরকে বলছি, তারা কিন্তু উন্নত একটি লাইফ বা উন্নত একটি জীবন একটু ভালোভাবে বাঁচার জন্য তারা কিন্তু অন্যান্য দেশে যাচ্ছে। দুটো আঙ্গিক কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো শরণার্থী বিষয় বলতে গেলে এখন বর্তমানে গৃহযুদ্ধ এবং অন্যান্য বোমা হামলার কারণে সিরিয়া, ইরাক, লিবিয়া এবং আফগানিস্তানের নাগরিকেরা তারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা দেশগুলোতে তারা কিন্তু শরণার্থী হিসেবে
পুশ ইন করছে এবং প্রবেশ করছে বিভিন্ন রুট দিয়ে, যেটা যেটা তাদের সহজ, যেটা বলছে নদীপথ দিয়ে। তো জাতিসংঘের হিসাব অনুযায়ী যেটা বলছে যে শুধু শুধু সিরিয়ায় বাস্তুহারা হয়েছে 40 লাখ। আমি আবিরের কথার সাথে অ্যাড করছি, আমি আম, শরণার্থী বলছি না, কিন্তু বাস্তুহারাই হয়েছে 40 লাখ। সুতরাং তাদের প্রথম পছন্দই ছিল জার্মানি। তো এখন এটা যদি আমরা জার্মানির সমস্যা মনে করি তাহলে কিন্তু হবে না। সমস্যাটা কিন্তু আসলে আহ যেসব কান্ট্রিগুলোর ভায়া হয়ে তারা যাচ্ছে এবং যেসব কান্ট্রিগুলোতে তারা যেতে যাচ্ছে, বিশেষ করে ইউরোপীয় কান্ট্রিগুলোতে, তাদের সবাইকে আসলে এটাকে সমস্যা মনে করে একসাথে মোকাবেলা করতে হবে। ঠিক তেমনি যেসব দেশগুলোতে এখন চাপটা আসছে তারাও কিন্তু অনেকটা দিশেহারা হয়ে হয়ে পড়ছে, এত চাপ তারা কিভাবে সামলাবে। তো এখন বিষয়টা যদি এভাবে দেখি তাহলে দেখবো যুদ্ধ চলাকালীন সময় পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেওয়াটা এটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। ঠিক যেমনি আমাদের বাংলাদেশে যখন যুদ্ধ হচ্ছিল 1971 সালে, মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু আমরাও কিন্তু শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী একটি দেশে আশ্রয় নিয়েছিলাম, এবং পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু আমাদেরকে আশ্রয় দিয়েছিল। নট অনলি শরণার্থী, আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছিল, বাট আমাদের যুদ্ধ ক্ষেত্রে তারাও কিন্তু বিভিন্ন ভাবে সহযোগিতা করেছিল। ঠিক তেমনি আমি বলতে চাচ্ছি, যদি একটা দেশে গৃহযুদ্ধ কিংবা বোমা হামলা হয় তাহলে তারা এক্সপেক্ট করতে পারে একটি নিরাপদ আশ্রয় জেনে, যেহেতু তারা যুদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত না, তারা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোতে যেতেই পারে। এটাকে এই যে বললেন অভিবাসন ল বা আইনের মাধ্যমে ফেলা যায়, কিন্তু আইলান আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এইসব আইন একমাত্র এখন শুধু কাগজে কলমে লেখা আছে এবং এগুলোর অ্যাকচুয়াল কোনো ইমপ্লিমেন্টেশন নাই। এবং এই কারণেই আইলানের ওই নিথর দেহ আমাদেরকে বলছে যে হিউম্যানিটি ওয়াশড অ্যাশোর। সাগরের ওই স্রোতের সাথে আমাদের হিউম্যানিটি, আমাদের মানবতা কিন্তু ভেসে গিয়েছে। তো শরণার্থীরা কেন বিপদে পড়ছেন বা এরকম নৌপথে এত ঝুঁকি নিয়ে কেন আসছেন, সেই বিষয়টা বলতে গেলে বলতে হবে যে দেশগুলোতে তারা পুশিন বা যে দেশগুলোতে তারা এন্ট্রি করতে যাচ্ছে সেই দেশগুলোর কঠোর অবস্থানের কারণে। যেমন যুক্তরাজ্য কিন্তু কোটি কোটি পাউন্ড খরচ করে তাদের সীমান্ত কঠোরভাবে নিরাপত্তা আরো জোরদার করেছে। ঠিক তেমনি হাঙ্গেরি রেল স্টেশনের কথা আমরা জানি, এবং হাঙ্গেরিও কিন্তু তাদের খুব দ্রুত পার্লামেন্ট বসে একটি আইন তারা পাশ করেছে জাস্ট বিকজ অফ দিস দিস প্রবলেম। তারা করলো কি, নতুন করে আইন করলো যারা সীমান্তে অবৈধভাবে প্রবেশ করবে তাদের শাস্তির মেয়াদটা এবং শাস্তির বিষয়টি আরো জোরদার করেছে, আরো কঠোর কঠোর করেছে। করেছে, হ্যাঁ। আরো কঠোর করেছে। সো আমার কথা হচ্ছে পুরো ইউরোপীয় যতগুলো দেশগুলো আছে তাদের সবাইকে কিন্তু বিষয়টা মোকাবেলা করতে হবে, একসাথে নিতে হবে। বিষয়টি আসলে ওই যে বললো যে আইন আছে যেহেতু নিতে হবে, আবির বলছিল। তা আমার কথা হচ্ছে বিষয়টি আসলে এখন আর দায়বদ্ধতার না, বিষয়টি আসলে দায়িত্বের। আর যদি বলি বিষয়টি সাহায্যেরও না, বিষয়টি কিন্তু সহযোগিতার। এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে কিন্তু এই এই বিষয়ের সমাধান আমার মতে সম্ভব। বিপাশা, আপনি বললেন দেখে আমার মনে পড়লো, এবং আমার মনে হয় যে এটা খুব ছোট্ট করে, আমাদের যে খুব অপ্রাসঙ্গিক প্রশ্ন হবে তা না, খুব ছোট্ট করে আপনাকে জিজ্ঞাসা করি। যখন মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীরা আমাদের দেশে আসতে চেয়েছিলেন, এবং আমরা এরকম অনেক কি বলবো মানবিক বা অমানবিক ছবি দেখেছি যে হাত জোর করে বৃষ্টিতে ভিজে ট্রলারে তারা আমাদের যারা সীমান্ত রক্ষী আছে তাদের কাছে করজোরে একটু আশ্রয় প্রার্থনা করছিলেন, আমরা তাদেরকে হটিয়ে দিয়েছি। সেইখানে বসে আমরা ইউরোপিয়ান ইউনিয়নকে এই কথা বলার আসলে অধিকার রাখি কিনা যে আইল্যান্ডের আশ্রয় দেওয়া উচিত ছিল? আপনার কি মনে হয় বিপাশা? ইটস ট্রু, ইটস ট্রু। আমি আমি যদি, আপনি আমাকে কিন্তু জিজ্ঞেস করেছেন একজন মানুষ হিসেবে, রাইট। আমাকে তো কোয়েশ্চেনটা করেননি যে একজন বাংলাদেশী হিসেবে। এখন একজন বাংলাদেশী হিসেবে তখনও কিন্তু আমার বিষয়টি মানে বিষয়টি আমার মানবতাকে, আমার মানবতা বোধকে আঘাত করেছিল, কারণ আমিও কিন্তু এরকম একটি পরিস্থিতিতে পড়েছিলাম। মানে আমার দেশের মানুষের কথা বলছি, আমিও কিন্তু পাশের একটি দেশের কাছে আশ্রয় চেয়েছিলাম এবং আশ্রয় পেয়েছিলাম। সেই আমি কিভাবে আবার মানে আরেকজনের বিপদে আমার নিজের দরজা বন্ধ করে দিতে পারি? আমি জানি না মানে এটা আমার দেশের সরকারি কোনো আইনকে কিংবা সরকারি কোনো সিদ্ধান্তকে এটা ভায়োলেট করে কিনা, কিন্তু ব্যক্তি আমার ক্ষেত্রে এটা আমাকে আঘাত করেছে। বিপাশা, সরকারের সিদ্ধান্তের কথা বাদ দেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া সেই সময়কার রিয়াকশন দেখতেন তাহলে দেখবেন যে খুব অল্প সংখ্যক মানুষ রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার পক্ষপাতী ছিলেন।
অধিকাংশ মানুষ যেটি বলছিলেন যে আমরা নিজেরাই চলতে পারি না, আমরা কেন এই বাড়তি বোঝা নিব, যে যুক্তি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো দিচ্ছেন। আমি বিভাস আপনার কাছে এখানে আবার আসব যে আইল্যান্ড বোধহয় আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা, এবং আমাদের বোধহয় সবার এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি আপনার কাছে এই প্রসঙ্গটা নিয়ে আবার আসবো। আমি একই বিষয়ে আবিরের মতামতটা জানতে চাচ্ছি। আবির, রোহিঙ্গারা যখন আমাদের এখানে আসার চেষ্টা করেন, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক রীতি, আন্তর্জাতিক নর্মস এগুলি কি বলে? এখন যখন যেই দেশটার কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে, ওটা যে সেই দেশটা যদি আশ্রয় না দিতে চায়, তখন আমরা তাকে অনেক নামে অভিহিত করতে পারি, দুষ্ট দেশ বা রোগ স্টেট বা অনেক কিছুই বলে বলে দিতে পারি। কিন্তু ওই দেশের রেশনাল বা যুক্তিটা কি, সেটা আমাদের মাথায় আনতে হবে। প্রথম কথা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে যেটা হচ্ছে, দেশগুলির ক্ষেত্রে তারা যে নিরাপত্তার দিক থেকে, আন্তর্জাতিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে দেখছে, তারা ভাবছে যে রিফিউজিরা তাদের জন্য একটা থ্রেট। কী ধরনের থ্রেট? তাদের দেশের যে কালচারাল কোহেশন আছে বা কালচারাল যে সংগতি আছে, সেটার প্রতি একটা থ্রেট। এখন তার চেয়ে বড় কথা যে সাউথ ইস্ট লন্ডনের যে উন্নতি, ইংল্যান্ডে যে সাউথ ইস্ট লন্ডনের যে উন্নতি, সেটার পিছনে কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কারদের একটা বড় ভূমিকা আছে। তাহলে তারা এখন কেন অভিবাসন বা এরকম শরণার্থীদের আশ্রয় দিতে চাচ্ছে না? কারণ ইউরোপের ডেমোগ্রাফিক ডেফিসিট রয়েছে, জনসংখ্যার ঘাটতি রয়েছে। তাদের কিন্তু এরকম অভিবাসন প্রত্যাশী মানুষ দরকার, এবং শরণার্থীও তাদের কাছে প্রত্যাশিত হওয়া উচিত। তো এটা কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেন লর্ড প্যামারস্টন, উনি হচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। উনি বলেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চিরস্থায়ী বন্ধুত্ব বা শত্রুত্ব বলে কিছু নেই। চিরস্থায়ী যা, তা হচ্ছে স্বার্থ। স্বার্থ। আচ্ছা, এই স্বার্থর ক্ষেত্রে আমরা কতখানি দর কষাকষি করবো? স্বার্থটা কখন আমাদের ভেতর মাথাচাড়া দিয়ে উঠবে, আবার স্বার্থকে চাপিয়ে কখন আমাদের মানবতাবোধ, যেটাকে আমি বলি সিজনাল মানবতাবোধ আমাদের জাতির, সেটা কতখানি মাথাচাড়া দিয়ে উঠবে? এই আলোচনায় আপনার কাছেও ফিরবো, বিপাশা আপনার কাছেও ফিরবো। ছোট্ট একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আমরা কথা বলছিলাম আইল্যান্ডের জন্য ভালোবাসা এই বিষয়টা নিয়ে, এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আল-আমিন আবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী, এবং একই সাথে আমাদের সাথে স্কাইপিতে ছিলেন বিপাশা মতিন। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন শিক্ষক, এবং আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের আরেকজন শিক্ষার্থী মাহজাবিন। আমরা তার সঙ্গে সংযুক্ত হবার চেষ্টা করছি। তা সংযুক্ত হবার এই সময় আমি আবিরের কাছে যাই। আবির, আমরা তো অনেক এইসব নিয়ে আমাদের অনুষ্ঠানের প্রথমাংশে অনেক কথা বললাম। এগুলির সমাধানটা কি? কারণ আমি যখন আমার দেশের কথা ভাবি, তখন রোহিঙ্গাদের চেহারাটা একটু অন্যরকম লাগে। আমি যদি তখন সেই সময়ে ইউরোপে বসে বাংলাদেশকে নসিহত করি, তাহলে নসিহত করার সময় আমরা বলবো যে তোমরা রোহিঙ্গাদের শেল্টার দাও, তোমরা আশ্রয় দেয়। আবার আমরা যখন বাংলাদেশে বসে বলতেই পারি কুর্দিদের তোমরা আশ্রয় দাও, তোমরা সিরিয়ার যারা রিফিউজি আছে তাদেরকে তোমরা সহায়তা করো। কিন্তু একটা গ্লোবাল সমাধান থাকা দরকার। আমরা বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছি, যে যার দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। আপনার কি মনে হয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে আপনার কি মনে হয়? যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম ওইটার পরিপ্রেক্ষিতেই বলি। প্রথম কথা হচ্ছে যে সিরিয়ার যে সংকটটা, সিরিয়ার সংকট এবং যে রিফিউজিদের সংখ্যা, এটা কেন সৃষ্টি হলো, এটার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আমরা দেখতে পাই। প্রথম কথা হচ্ছে যে আগে যে নিরাপত্তার যে ধারণাটা বা সিকিউরিটি যে ধারণাটা ছিল মিলিটারি সিকিউরিটি ভিত্তিক, যে আমার যে স্টেটের যে টেরিটরি আছে ওটা আমাকে রক্ষা করতে হবে বা ওটার অখণ্ডতা আমাকে বজায় রাখতে হবে, এটার প্রতি বেশি জোর ছিল। তবে রিসেন্ট কিছু ধারণা দেখা যাচ্ছে সিকিউরিটিতে, যেটাকে বলে হিউম্যান সিকিউরিটি, যেটা ইউএনডিপি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে 94-এ বলা হয়, যেখানে 7টা সিকিউরিটির কথা বলা হয়, যেখানে হচ্ছে ওই যে স্টেট সেন্ট্রিক সিকিউরিটি থেকে পিপল সেন্ট্রিক সিকিউরিটির উপর জোর দেওয়া হয়। অর্থাৎ সিকিউরিটির বিষয়বস্তু হবে নিরাপত্তার মানুষের উপর জোর দেওয়া হবে, মানুষের জন্য নিরাপত্তা, শুধুমাত্র স্টেটের জন্য নয়। তো ওইখানে দুইটা কম্পোনেন্ট হচ্ছে, একটা হচ্ছে পলিটিক্যাল সিকিউরিটি আর একটা পার্সোনাল সিকিউরিটি।
তো পলিটিক্যাল সিকিউরিটির অভাবটা যখন হয়, যেমন সিরিয়া যেটা হয়েছে, যে আসাদ রেজিম যেটা আছে, ওই আসাদ রেজিম কিন্তু মানুষকে প্রোটেক্ট করতে পারছে না, মানুষের নিরাপত্তা দিতে পারছে না, মানুষ নির্যাতিত হচ্ছে, টর্চার্ড হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, যে মানুষের যে পার্সোনাল সিকিউরিটি বা ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, মানুষ রেপড হচ্ছে, টর্চার্ড হচ্ছে, যার ফলে মানুষকে পুশড হতে হচ্ছে, অর্থাৎ মানুষ বাধ্য হচ্ছে। সেখানে এই যে পার্সোনাল সিকিউরিটির অভাবটা একটা পুশ ফ্যাক্টর হিসেবে কাজ করছে, অর্থাৎ এই যে নিরাপত্তার অভাবটা মানুষকে বাধ্য করছে কোথাও আশ্রয় বা অভিবাসন প্রত্যাশা করার জন্য মানুষকে বাধ্য করছে। তার মানে এই যে পার্সোনাল পলিটিক্যাল সিকিউরিটি বা নিরাপত্তার অভাবটাই দেখা যাচ্ছে একটা পার্সোনাল সিকিউরিটির অভাব জন্ম দিচ্ছে, এবং সেটা একটা পুশ ফ্যাক্টর হিসেবে কাজ করে তাকে বাধ্য করছে যে কোথাও যেন সে আশ্রয় খুঁজে। তো এইটা হচ্ছে কারণটা, যে কেন আসলে এই এই 2-2.5 মানুষ যে মারা গেল গত কিছুদিনে ভূমধ্য সাগরে, কেন সিরিয়া হয়ে ইউরোপে যাওয়া এত জরুরি হয়ে পড়লো। সিরিয়া তো একটা তেল সমৃদ্ধ দেশ, ইরাকের মতো ছিল, যেটা এখন অনেকটা বধ্যভূমিতে পরিণত হচ্ছে দিন দিন। তো এটা কেন হলো? তো এটার আরেকটা কারণ হচ্ছে, দিন দিন দেখা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে ইমিগ্রেশন পলিসিগুলি, এই যে অভিবাসী যে ক্রাইসিস বা মাইগ্রেশন নিয়ে, রিফিউজি নিয়ে, এই ক্রাইসিসের রেসপন্সে ইউরোপিয়ান ইউনিয়ন কোথায় যে ফ্লেক্সিবল হবে বা এটা সমাধানের চেষ্টা করবে তা না করে, ইউরোপিয়ান ইউনিয়ন যেটা করেছে সে তার ইমিগ্রেশন পলিসি বা বর্ডার ম্যানেজমেন্ট আরও কঠোরতর করে দিয়েছে, যার ফলে কিন্তু 2,500 মানুষ মারা গিয়েছে। এবং রিসেন্টলি আইলানের মৃত্যুর পর হয়তো কিছুটা তাদের বিবেক হয়তো কিছুটা জাগ্রত হয়েছে, বলা যায় 1% জাগ্রত হয়েছে, এর বেশি কিছু বলা যাচ্ছে না। তো এটার সমাধান কি হতে পারে? কারণ যখন দেখাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে ইমিগ্রেশন পলিসি নিয়ে কিছু পলিসি আছে, যে কমন পলিসি, যে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে ইমিগ্রেশন পলিসি কি হবে, কিন্তু শরণার্থীদের ক্ষেত্রে বা অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে কমন কোনো পলিসি নেই। সেখানে দেখা যাচ্ছে 28টার দেশে 28 রকম পলিসি, 28 রকম ক্যাটাগরি। তো এই ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের একটা কমন বা সেন্ট্রালাইজ পলিসি দরকার, যেটা স্পেসিফিক হবে সবার প্রয়োজনীয়তা, সবার যে প্রয়োজন মানুষের, শরণার্থীদের আশ্রয়, সেটাকে অ্যাড্রেস করবে। এটা একটা প্রয়োজনীয় জিনিস। আরেকটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন যেই কারণে এই সমস্যাগুলি সমাধান করছে না, এটা অনেকটা মনে হচ্ছে যে সে ইচ্ছা করেই করছে না, কারণ এটা সমাধান। এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এটা আমরা যে বৈশ্বিক সংকটগুলো দেখি, এটা কতখানি সত্যিকার অর্থে সংকট, আর কতখানি আমাদের কি বলবো আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে তৈরি করা সংকট। এই ব্যাপারে আমি ছোট্ট করে আপনার কাছে আবার আসব। তবে তার আগে আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের একজন শিক্ষার্থী যোগ দিয়েছেন, মাহজাবিন। মাহজাবিন, আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা মাহজাবিন, আমরা আজকে কথা বলছিলাম, আপনি হয়তো জানেন আইলানকে নিয়ে, আমি জানি না আপনি অনুষ্ঠানটা ফলো করেছেন কি না, এবং কথা প্রসঙ্গে আমাদের খুব স্বাভাবিক কারণে যখন আমরা আইলানকে নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিক কারণে রোহিঙ্গা প্রসঙ্গটি এসেছে, এবং আপনি চিটাগাঙে থাকেন। রোহিঙ্গাদের ব্যাপারে আপনাদের মনোভাবটা আগে কি ছিল, এখন কি? মানে আপনাদের বলতে বুঝাচ্ছি আপনার তরুণ সমাজের মনোভাবটা আগে কি ছিল আইলান ঘটনার আগে, এখন কি? জিনিসটা কি, আমরা যখন প্রথমে দেখি, তখন আমাদের কাছে অবভিয়াসলি মনে হচ্ছিল যে এটা হয়তো বা ঠিক না। আমাদের দেশে এমনিতে আমাদের পপুলেশন অনেক বেশি, তার উপর যদি আমাদের এক্সট্রা যদি মাইগ্রেটেড আসে, তো আমাদের যদি মাইগ্রেশন আরো বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের যেটা হবে, অনেক ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হবে। কিন্তু যখন আমি পার্সোনালি আইল্যান্ডের ছবি যখন দেখলাম, তখন আসলে বুঝতে পারছি কি অনেক এতটা ডিফিকাল্ট, যে ওদের একটা ইলিগাল পথে ওদের সিরিয়ান মাইগ্রেন্টসদের ওনাদের বিকজ ওদেরকে মিডল ইস্টের কোনো কান্ট্রিজ ওনাদেরকে নিচ্ছে না। সো ওদের ডিফিকাল্ট পথে ওদের সাগর পাড়ি দিয়ে ওদেরকে ইউরোপে যেতে হচ্ছে, যে কারণে ওদের উপর এত বড় এত ক্ষতি হচ্ছে। এটার পর আমার যেটা মনে হচ্ছে, আমাদের মতো আমাদের নিম্ন মধ্যবিত্ত একটা দেশ বাংলাদেশ যদি আপনার এরকম মাইগ্রেন্টস নিতে পারে, আমরা যদি রোহিঙ্গাদের নিতে পারি, তাইলে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো কেন নিবে না? এটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, মানে আমি যতদূর বুঝলাম মাহজাবিন আপনার কথা থেকে, যে আইল্যান্ড খানিকটা হলেও আমাদের হয়তো একটু দৃষ্টিভঙ্গি বদলাতে পেরেছে। মধ্যপ্রাচ্যের কথা বলায় আমার মনে পড়লো আবির, যে এত শরণার্থীদের ব্যাপারে মধ্যপ্রাচ্যের অবস্থানটা কি? আমরা সেটা ফেসবুকে দেখছি যে কোনো মুসলিম প্রধান দেশ বা কোনো মধ্যপ্রাচ্যের যে তেল সমৃদ্ধ দেশগুলো, ধনী রাষ্ট্রগুলো আছে, শরণার্থীদের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। এই বিষয়টা দেখে মনে হচ্ছে যে আপাতত দৃষ্টিতে খুবই অবাক করার মতো বিষয়, আসলে মোটেও অবাক করার মতো বিষয় নয়। কারণ হচ্ছে এটা অনেকটা যুদ্ধ চলছে বলা যায় শিয়া সুন্নিদের মধ্যে, শিয়া সুন্নি এবং ইউএসএ ইসরায়েল এদের অ্যালায়েন্সের মধ্যে। অনেকে বলে যে আইসিসের যে ক্রিয়েশনটা, এটা অনেক জায়গায় রিপোর্ট এসেছে এটা মোসাদ দ্বারা ট্রেন্ড, এবং আইসিসের মেম্বাররা হচ্ছে অনেকে মোসাদের এজেন্ট।
এটা আইসিসটা অনেকটা মোসাদ এবং ইউএস এর ক্রিয়েশন। মানে আমরা যা জানি তার অনেকটাই বানোয়াট কিংবা অনেকটাই ভুল জানা, এবং আমরা একটা তলিয়ে দেখার অনেক কিছু এটা আছে। ধরে নিতে পারি অ্যাসাম্পশন যে এই যে সিরিয়ায় যে এরকম গণকবর রচিত হচ্ছে, বধ্যভূমি হয়ে যাচ্ছে, এবং ইরাকও যে ধ্বংস হয়ে যাচ্ছে, আইসিসের যে আধিপত্য, এটা অনেকটা ক্রিয়েটেড, ফ্যাব্রিকেটেড অয়েল রিচ দুইটা কান্ট্রি কন্ট্রোলের জন্য। কারণ এর ইতিমধ্যেই কিন্তু 4 লাখ মানুষ এবং আরো প্রতিদিন সিরিয়া থেকে শরণার্থী হচ্ছে। আরো দেখি আমাদের মাহজাবিন কি ভাবেন? মাহজাবিন, আপনিও কি তাই মনে করেন? যেটা যে এটি নিয়ে তো আবির মানে আমাদের তরুণদের বিশেষজ্ঞ, আমরা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কোনো কিছু না বুঝলে আবিরকে জিজ্ঞাসা করি। আপনারও কি মনে হয় যে আন্তর্জাতিক ক্ষেত্রে যত ধরনের সংকট চলে এগুলো এক ধরনের রাজনৈতিক খেলা, অনেকটা ম্যানমেড প্রবলেম? আমি এক কথা উত্তর জানতে চাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন মাহজাবিন? জি, শুনতে পাচ্ছি। আপনারও কি মনে হয় যে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি রয়েছে, বড় বড় সংকটগুলো যে রয়েছে, এগুলো মানব সৃষ্ট সমস্যা? অবভিয়াসলি এটা যদি আপনি দেখতেন, এটা খালি চোখে বোঝা যায়। কারণ মধ্যপ্রাচ্য যদি খুলে দিত আজকে, বর্ডারটা খুলে দিলে এতটা মানে এত যা হচ্ছে তা হতো না। সো প্রত্যেকটা প্রবলেমস, প্রত্যেকটার মূলে যেটা, সেটা হচ্ছে মানব সৃষ্ট প্রবলেম। যুদ্ধটা কি, এটা আমাদের হিউম্যান মেড একটা প্রবলেম। সো এটা অবভিয়াসলি এটা হ্যাঁ, এটা আমরা হয়তো আমাদের আভ্যন্তরীণ কোনো ব্যবসা চাঙ্গা করার জন্য করি। মাহজাবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি আবার আবিরের কাছে ফিরে যাই। আবির, অনেক তো কথা বললাম, আপনি যদি এক লাইনে সমস্যার কথা সমাধানের রাস্তায় হাঁটেন গোটা বিশ্বের জন্য, জন লেনন যেটা বলছিল যে মেবি এটা একটা ড্রিম, তোমরা ভাবছো এটা ড্রিম, বাট এটা ড্রিম না, এরকম কোনো জন লেননের এটা হয়তো অনেক কি বলে ইউটোপিয় কোনো সমাধান ছিল, কিন্তু আপনার কোনো সমাধান আছে কিনা? আমি বলতে চাই যে আমি আশা করি যে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলি এতদিন স্ট্রিক্ট পলিসির কথা বলেছে, ইমিগ্রেশন পলিসির কথা বা শরণার্থীদের নিয়ে ডেরোগেটরি খারাপ কথা বলেছে, সেই দেশগুলি এখন বলবে যে তোমরা আমাদের দুষ্ট ভাবলেও আমরা দুষ্ট নই, আমরা শরণার্থীদের ব্যাপারে উদার। যেমন হচ্ছে যে কমন যে এই যে শরণার্থীদের সমস্যা যে শুধু একটা রিজন, যেই দেশটা থেকে যে শরণার্থী আসছে তার যে সমস্যা শুধু সেটা না, এটা মনে করতে হবে পুরো বৈশ্বিক সমস্যা। সেখানে সবার অংশীদারিত্ব আছে, সেখানে যে যার যে ক্ষমতা আছে সেই অনুযায়ী মোকাবেলা করতে হবে। যেটা অ্যাঞ্জেলা মার্কেল রিসেন্টলি বলেছে যে এটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা সব দেশের হচ্ছে একটা কমন রেসপন্সিবিলিটি। এই যেই শরণার্থীরা ইউরোপিয়ান ইউনিয়নে এসেছে সবাইকে প্রোটেক্ট করা, সবাই সমানভাবে এটার অংশীদারিত্ব বা ভাগিদার হতে হবে। সেরকম পৃথিবীর যেসব জায়গায় শরণার্থীরা আশ্রয় প্রার্থনা করছে সেই সব অঞ্চলে সবার, এবং এটা একটা বৈশ্বিক সমস্যা, সবার উচিত এটা কমন রেসপন্সিবিলিটি হিসেবে দেখা। কেবল কি শরণার্থীর বিষয়? আমি যদি বলি যে শরণার্থী শুধু না, বাংলাদেশে একসময় নিউ মার্কেটে একটা আন্দোলন হতো, ওরা নিউ মার্কেটে মিটিং করতো, ভিসা মুক্ত বিশ্ব চাই, যার সুযোগ যেখানে সেখানে যাবে। আমরা অনেক কষ্টে আবারও বিপাশাকে ফিরে পেয়েছি, সংযুক্ত হতে পেরেছি। বিপাশা, আমরা লাস্ট মিনিটে আছি, দুর্ভাগ্যজনকভাবে আপনার সঙ্গে আমরা কোনোভাবে সংযুক্ত হতে পারছিলাম না। বিপাশা, আমাদের লাস্ট 1 মিনিটে আপনি আমাদের একটা সমাধানের রাস্তা বলুন তো। সমাধান যদি বলতে হয় তাহলে বলবো বের করতে হবে মানুষ কেন এতটা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পন্থায় অন্য দেশে ছুটছে। এখন আমি যদি দেশপ্রেমের কথা বলি তাহলে মুখে বললে হবে না, ওই অবৈধ অভিবাসী যারা তাদেরকে কিন্তু একটা রিজন দিতে হবে যাতে তারা বাংলাদেশে স্টে করে এবং বাংলাদেশকে ভালোবাসার একটা সুযোগ পায়। মানুষ তখনই ফ্রাস্ট্রেটেড হয়ে দেশ ত্যাগ করে যখন সে তার মৌলিক চাহিদাগুলোর কোনো একটা বা অনেকগুলো হয়তো সে পায় না। ওই বাস্তবতা উপলব্ধি করে আমার মনে হয় যদি বাংলাদেশ গভর্নমেন্ট বা সরকার তাদেরকে ফিরিয়ে আনার যে দায়িত্ব নিয়েছে সেটা ছাড়াও তাদের বৈধতা নিশ্চিত না করে, মানে আমি মার্কেটিং এর পিপল হিসেবে বলবো, বৈধতা নিশ্চিত না করে অন্য দেশে গেলে কি কি সমস্যায় পড়তে পারে বা কি করুণ অবস্থায় তারা থাকতে পারে সেটা যদি প্রমোট করে, কিংবা বিদেশে যদি তাদেরকে পাঠাতেই হয় তাহলে তাদেরকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে বৈধ পথেই যদি গভর্নমেন্ট নিজের উদ্যোগে পাঠায়, তাহলে আমার মনে হয় না এই দেশের মানুষ দেশ ছেড়ে অবৈধভাবে অন্য কোনো দেশে পাড়ি জমাবে। অসংখ্য ধন্যবাদ বিপাশা, অসংখ্য ধন্যবাদ আবির আপনাকেও, এবং প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা আজকে খুব এলোমেলো, সেই আইল্যান্ড থেকে শুরু করে আমরা রোহিঙ্গাতে চলে গেছি, রোহিঙ্গা থেকে শুরু করে আমরা অভিবাসন সমস্যায় চলে গেছি, বেটার ক্যারিয়ারের দিকে চলে গেছি। তবে দিন শেষের কথা এইটাই যে প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার আছে। ভাগ্যদোষে কেউ হয়তো সিরিয়ায় জন্মান, কেউ সোনার চামচ মুখে নিয়ে ইউরোপে জন্মান,
তবু পৃথিবীর প্রত্যেকটা শিশুরই অধিকার রয়েছে ভালোভাবে বাঁচার। আমরা এখনকার যারা তরুণ তারা যেন শিশুদের এই অধিকার বিষয়ে, মানুষের এই অধিকার বিষয়ে সচেতন হই, এবং এই আইল্যান্ডের ঘটনা থেকে আমরা যেন অন্য আইল্যান্ডদের ভুলে না যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।